হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি এবিটিএ 2022 সালের, তাহলে এবিটিএ 22 সালের এবার আমরা কি করব, ম্যাথের পেজ নম্বর হলো 176 176 পেজের হলো কোশ্চেন নাম্বার করব 1 2 3, এই করে কোশ্চেন আমরা ফুল করব, ঠিক আছে। এবার দেখো আমরা, চলো শুরু করি। তাহলে একের 1 নম্বরে কি আছে, দেখো একের 1 নম্বরে আছে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত, ঠিক আছে। তাহলে আমরা ধরে নেব, মনে করি মূলধন পি। মূলধনে আমরা কি লিখি, ডিনোট করি পি দিয়ে। তাহলে পি ইকুয়াল টু আমরা কি ধরবো, এটা 100 ধরে নিলাম, 100 টাকা। তাহলে খুব সুবিধা হবে আমাদের ক্যালকুলেশন করতে। তাহলে 10 বছরে দ্বিগুণ হয়, 10 বছরে দ্বিগুণ অর্থাৎ 200 টাকা হবে, তাই তো। তাহলে 200 টাকাটা কি, এটা হলো আসল দ্বিগুণ হয়ে গেল। তাহলে এর মধ্যে সুদও থাকবে, আসল থাকবে, সুদ আসল। তাহলে 2000 টাকা কি, সুদ আসল। তাহলে সুদ কি হবে, সুদ আই ইকুয়াল টু হবে, তাহলে 200 মাইনাস 100 টাকা ইকুয়াল টু হলো 100 টাকা। 100 টাকা হবে সুদ, ঠিক আছে। এবারে আমাদের তাহলে সময় কত, সময় টি ইকুয়াল টু কত বছর, 10 বছর, তাই তো। এবার আমরা কি জানি, আই ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100, বা আই এর মান কত, আই এর মান হলো 100 ইকুয়াল টু পি এর মান তো বের করতে হবে না, পি এর মান 100 ধরে নিয়েছি, 100 ইন্টু টি এর মান কত, টি এর মান হলো 10 বছর, আর আরটা আমাদের বের করতে হবে, আর নিচে 100। তাহলে 100 কেটে গেল, তাহলে থাকলো হলো এটা কোনাকুনি গুণ করলে, তাহলে 10 আর মানে 10 আর ইকুয়াল টু 100, বা আর ইকুয়াল টু 100 বাই 10 আর ইকুয়াল টু 10। তাহলে এবারে কি বলেছে, সুদের হার কত পার্সেন্ট, 10%। তাহলে বি 10% হলো সঠিক। হ্যাঁ বন্ধুরা, এবার আমরা 1-2 নম্বর করবো। দেখো 1-2 নম্বরে কি বলেছে, 1-2 নম্বরে বলেছে পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। তাদের লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে, তা হলো, ঠিক আছে। তাহলে পল্লবীর মূলধন 1 মাস হিসাবে পল্লবীর মূলধন কি হবে, পল্লবীর মূলধন হবে ওর যে টাকা বিনিয়োগ করেছে তার সাথে মাসের গুণফল এত টাকা, তার মানে 5×9 = 45, মানে ওকে 4500 টাকা। এবার হলো রাজিয়ার মূলধন কত হবে, রাজিয়া 600 টাকা বিনিয়োগ করেছে, এটা হলো 5 মাসের জন্য। তাহলে কত হবে, 3000 টাকা, ঠিক আছে। তাহলে এদের মূলধনের অনুপাত কত হবে, এদের মূলধনের অনুপাত হবে 4500 ইন্টু 3000। তাহলে দুটো শূন্য কেটে গেল, 45 ইন্টু 30, ঠিক আছে। তাহলে এবার হবে 9 আর 6, মানে 5×9 = 45 আর 5×6 = 30। এবার হলো 3 দিয়ে যদি কাটি 3:2। তাহলে এটাই ওদের কি, এটাই ওদের মূলধনের অনুপাতকে লভ্যাংশের অনুপাত বলে, এটাই ওদের লভ্যাংশের অনুপাত। তাহলে 3:2, তাহলে 3:2 কত নম্বরে আছে, 3:2 এ নম্বরে আছে। তাহলে এ নম্বর 3:2 সঠিক, ওকে। এবার আমরা কি করব, এবার আমরা 1-3 নম্বর করব। 1-3 নম্বর বলেছে x² - 6x + 2 = 0, সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি কত, ঠিক আছে। তাহলে x² - 6x + 2 = 0, ঠিক আছে। ধরো বীজদ্বয়
মনে করি আলফা অ্যান্ড বিটা। ওকে, তাহলে এখানে কি a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু -6 অ্যান্ড c ইকুয়াল টু 2, তাই তো? এই সমীকরণ থেকে আমরা এটা পেলাম। তাহলে বীজদ্বয়ের যোগফল বলেছে তো, সমষ্টি বলেছে তো, সমষ্টি মানে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি হবে, সমষ্টি আমরা কি জানি -b বাই a, তাই তো? -b বাই a, তাহলে কি হবে, এখানে হবে মাইনাস ইন্টু -6 আর a এর মান হলো 1 ইকুয়াল টু তাহলে কি হবে +6। ওকে, তাহলে কত হবে +6। আর তোমরা কিন্তু এটা মনে রাখবে, আলফা ইন্টু বিটা মানে গুণফল কিন্তু c বাই a, এটা দেয়নি কিন্তু মনে রাখবে এই দুটো। যোগফল হলে -b বাই a আর গুণফল হলে c বাই a, তাহলে তোমরা গুলিয়ে ফেলো না। তাহলে অ্যান্সার কি 6। 6 কত নম্বরে আছে? 6 আছে হলো c নম্বর। c নম্বরে 6 হলো সঠিক। এবার 1-4 নম্বর বলেছে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ না করলে বৃত্ত দুটির কটি সাধারণ স্পর্শক থাকবে? ঠিক আছে, তাহলে মনে করো এই একটি বৃত্ত আর এই একটা বৃত্ত, ঠিক আছে, এটা পরস্পরকে ছেদ করেনি, স্পর্শও করেনি, তাহলে বৃত্ত এখান দিয়ে একটা স্পর্শক যাবে আর এখান দিয়ে উপর দিয়ে গেল, এখান দিয়ে একটা স্পর্শক গেল, তাহলে দুটো হলো, এখান দিয়ে একটা গেল, তিনটে, আবার ভুলে গেল, এখান থেকে একটা চারটে, তার মানে 1, 2, 3, 4টে, তাহলে টোটাল কত? 4টি। তাহলে 4টি কত নম্বরে আছে? ডি নম্বরে 4টি হলো সঠিক। ওকে, এবার 1-5 নম্বর। 1-5 নম্বরে দেখো কি বলেছে। 1-5 নম্বরে বলেছে ও কেন্দ্রের বৃত্তে এ বি সিডি দুটি সমান যায়, তাহলে অ্যাঙ্গেল এ ও বি 60 ডিগ্রি হলে অ্যাঙ্গেল সিওডি এর মান কত? ঠিক আছে, তাহলে এটি একটি বৃত্ত যার কেন্দ্র ও, তাহলে এই একটা যা আর এই একটা যা, তাহলে এর নাম দিলাম এ বি, এর নাম দিলাম সিডি। ওকে, এবার কোন কোণের মান দিয়েছে হলো 6 নম্বরে, 5 নম্বর করছি তো, 5 নম্বরে দিয়েছে এ ও বি, অ্যাঙ্গেল এ ও বি 60 ডিগ্রি দিয়েছে, তাহলে এ ও বি এটি 60 ডিগ্রি দিয়েছে, তাহলে অ্যাঙ্গেল এটা সিওডি এর মান কত? অ্যাঙ্গেল সিওডি এর মান কত? এবারে দেখো প্রতিটা ক্ষেত্রে আমরা কি জানি, আমরা জানি এ বি ইকুয়াল টু সিডি, তাহলে উভয়ে এ বি আর সিডি হলো সমান, তাহলে উভয়ে কিন্তু কেন্দ্র থেকে সমদূরে উৎপন্ন। এটা একটু লিখে নেবে, উভয়ই মানে উভয় যা, ঠিক আছে, উভয়ই কেন্দ্র থেকে সমদূরত্বে অবস্থিত। যদি তাই হয়, সমদূরত্বে অবস্থিত হয়, তাহলে উভয়ই কেন্দ্র থেকে সমান কোণ উৎপন্ন করবে, সমান কোণ উৎপন্ন করবে, তাহলে সিওডিও 60 ডিগ্রি হবে, এটাও 60 ডিগ্রি, তাছাড়া ওটা বিপ্রতীপ কোণও বটে, ঠিক আছে, কিন্তু ওটা লিখবে না, লিখবে হলো উভয়ই কেন্দ্র থেকে সমদূরে অবস্থিত এবং তাই তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করবে, তাহলে এর মান 60 ডিগ্রি। 60 ডিগ্রি কত নম্বরে আছে? 60 ডিগ্রি আছে সি নম্বরে, 60 ডিগ্রি হলো সঠিক। ওকে, এবার আমরা 1-6 নম্বর করব। দেখো 1-6 নম্বরে কি বলেছে। 1-6 নম্বরে বলেছে একটি নিরেট অর্ধগোলক ও একটি নিরেট চোঙের ভূমির ব্যাসার্ধ ও উচ্চতা সমান, এদের ঘনফলের অনুপাত মানে আয়তনের অনুপাত নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তো চলো নির্ণয় করি। তাহলে ধরি অর্ধগোলকের ব্যাসার্ধ আর একক। ওকে, তাহলে অর্ধগোলক আর কি? নিরেট চোঙ, তাহলে নিরেট চোঙের ব্যাসার্ধ ইকুয়াল টু
r1 একক। তাহলে নিরেট চোঙের উচ্চতা কি? উচ্চতা ইকুয়াল টু h একক। ওকে, এবার কি দিয়েছে? কি সমান? নিরেট গোলকের ভূমি অর্ধগোলকের ব্যাসার্ধ আর নিরেট গোলকের উচ্চতা সমান, মানে r ইকুয়াল টু h। ঠিক আছে, এবার দেখো বলেছে কি এদের ঘনফলের অনুপাত। ঠিক আছে, তাহলে অর্ধগোলকের আয়তন কত? অর্ধগোলকের ঘনফল বা আয়তন আয়তন 2/3 পাই r কিউব। ওকে, এত ঘন একক। তাহলে এবার নিরেট চোঙের আয়তন কত হবে? আয়তন হবে পাই r1 স্কোয়ার h। ঠিক আছে, এবার এদের, ঠিক আছে, এবারে আমরা কি করব? এদের অনুপাত বের করব। ঠিক আছে, ওকে, তো চলো এবার এটি কি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। তাহলে এদের অনুপাত কি হবে? তাহলে এটা বাই এটা, ঠিক আছে, এটা বাই এটা ইকুয়াল টু 1। তাহলে আমরা এই দুটো ইকুয়াল করে দিতে পারি। তাহলে কি 2/3 পাই r1 ইকুয়াল টু পাই r1 স্কোয়ার h। ঠিক আছে, তাহলে এবার পরের লাইনে কি? পরের লাইনে আমরা পাই কেটে দিতে পারি। ও পাই, সরি উল্টোটা কেটে ফেললাম। পাই কেটে দিতে পারি। আর তাহলে থাকলো কি? তাহলে থাকলো 2/3 r কিউব। এখানে থাকলে হলো r স্কোয়ার। h এর জায়গায় দেখো r আছে, r1 স্কোয়ার, আর h এর জায়গায় কি হবে? r, কারণ কি h ইকুয়াল টু r। তাহলে এটা দিয়ে এটা যদি কাটি তাহলে থাকবে r স্কোয়ার। ঠিক আছে, তাহলে 2/3 r স্কোয়ার, এখানে হলো r1 স্কোয়ার। ঠিক আছে, বা এবার হলো কি হবে? কোনাকুনি যদি গুণ করি 2r স্কোয়ার ইকুয়াল টু 3r1 স্কোয়ার। তাহলে r স্কোয়ার বাই r1 স্কোয়ার। তাই দেখো এটাকে নিয়ে আসলাম, তাহলে হবে কত? 3/2। ঠিক আছে, তাহলে r বাই r1 তারপর স্কোয়ার হবে কি 3/2। তাহলে এটা পাশে গেলে রুট হবে r বাই r1 ইকুয়াল টু রুট ওভার 3/2। তাহলে r ইস টু r1 ইকুয়াল টু কি হবে? √3 ইস টু √2। এটাই হবে অ্যান্সার, √3 ইস টু √2। তাহলে এটা কত নম্বরে আছে? এটা নেই, এটা ভুল আছে। ঠিক আছে, এটাই অ্যান্সার হবে √3 ইস টু √2। ওকে, তাহলে এটা কি হবে? অ্যান্সার। এইবারে যদি এখানে বলেছে কিন্তু আয়তনের অনুপাত আমরা এখানেও রেখে দিতে পারি। ঠিক আছে, এখানেও রেখে দিতে পারি, অর্থাৎ r স্কোয়ার ইন্টু r1 স্কোয়ার। তাহলে 3:2 এটাও দিতে পারি আমরা। ঠিক আছে, এ নম্বরটা সঠিক। ব্যাসার্ধের অনুপাত তো বলেনি, তাই না? ব্যাসার্ধের অনুপাত বলেনি, আয়তনের অনুপাত বলেছে। তো এই অবধি গিয়েও আমরা লিখে দিতে পারি আমাদের 3:2, কিন্তু এটা দেবে না, তোমাদের ব্যাসার্ধের অনুপাতই দেবে। ঠিক আছে, তো তোমরা এটা কিন্তু এরকম বের করবে, √3 ইন্টু √2। এবং আয়তনের অনুপাত দিলেও √3 ইস টু √2 হবে, কিন্তু এখানে প্রশ্নে √3 ইস টু √2 দিল না কেন কে জানে। ঠিক আছে, তোমরা এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো। ওকে, এবার 2-1 নম্বরে বলেছে। 2-1 নম্বরে কি বলেছে? বলেছে হলো সময়ের সঙ্গে কোনো কিছুর নির্দিষ্ট হারে বৃদ্ধি হলো সমাহার বৃদ্ধি। এটা তো সবাই জানো, সমাহার বৃদ্ধি। দেখো 2 নম্বরে কি বলেছে? 2 নম্বরে বলেছে হলো x + 2 x - 3 এর মধ্য সমানুপাতি x হলে x এর মান কত? তাহলে মধ্য সমানুপাতি আমরা কিভাবে বের করি? আমরা বের করি প্রথমটা x + 2 বাই মাঝেরটা মধ্য সমানুপাতি, আবার x বাই x - 3, তাই তো? x - 3, এবার কোনাকুনি গুণ করলে হবে x স্কোয়ার ইকুয়াল টু x + 2 ইন্টু x - 3। ওকে,
বা এক্স স্কোয়ার ইকুয়াল টু, এবারে আমরা গুণ করব, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2x মাইনাস 6। এবারে দেখো সবগুলোকে এই পাশে নিয়ে আসলাম, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2x প্লাস 6 ইকুয়াল টু 0। ওকে, 6টাকে আনার দরকার নেই, 6টা ওখানেই থাক, মাইনাস 6টাকে আমরা আনবো না, ঠিক আছে, কারণ পরে তো সেই উপাশে পাঠাতেই হচ্ছে। তাহলে এক্স এক্স কেটে গেল, তাহলে থাকলো কত, এখানে থাকলো হলো 2x থেকে 3x থেকে 2x গেলে তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস 6। ওকে, তাহলে অ্যান্সার মধ্য সমানুপাতি হলো -6। এবার 2-3 নম্বরে বলেছে, 2-3 নম্বরে বলেছে কি বলেছে, এক্স ভ্যারিজ ওয়াই, ঠিক আছে, আর বলেছে এক্স ভ্যারিজ জেড হলে ওয়াই প্লাস জেড ভ্যারিজ কত। ওকে, তাহলে চলো, তাহলে এক্স ভ্যারিজ ওয়াই কে আমরা পরের লাইনে কি লিখবো, বা এক্স ইকুয়াল টু কে ওয়াই, ঠিক আছে, তাহলে কে কি, কে হলো ধ্রুবক। ওকে, তাহলে আমরা এবার এখানে কি আছে, এক্স ভ্যারিজ জেড, তাই তো, বা এক্স ইকুয়াল টু কে ওয়ান জেড, তাহলে কে ওয়ান ইকুয়াল টু হলো ধ্রুবক, তাই তো, কে ওয়ান ইকুয়াল টু কি হবে, ধ্রুবক। এখানে ওয়াই প্লাস জেড বলেছে, তাই তো, ওয়াই প্লাস জেড, তাহলে আমরা দেখি ওয়াই প্লাস জেড এর মান ধ্রুবক আসে কিনা। তাহলে আমরা ওয়াই এর মান বের করি, তাহলে কে ওয়াই ইকুয়াল টু এক্স বা ওয়াই ইকুয়াল টু এক্স বাই কে। ওকে, তাহলে কে ওয়ান জেড ইকুয়াল টু এক্স মানে উল্টো দিকে নিলাম, বা জেড ইকুয়াল টু এক্স বাই কে ওয়ান, ঠিক আছে। তাহলে এবার এটা হলো কি হবে, ওয়াই প্লাস জেড, ওয়াই প্লাস জেড, ঠিক আছে, ওয়াই প্লাস জেড, না ওয়াই প্লাস জেড এর মানটাই বসিয়ে দিই আগে, দেখো মান বসাই, তাহলে ওর মান কি আছে, এক্স বাই কে প্লাস এর মান আছে হলো এক্স বাই কে ওয়ান, ঠিক আছে, তাহলে বা ওয়াই প্লাস জেড এর মান তাহলে কি হবে, কে ইন্টু কে ওয়ান হলো লসাগু, তাহলে কে কে কেটে গেল, তাহলে কে ওয়ান এক্স প্লাস এখানে হলো কে ওয়ান কেটে গেল কে এক্স, বা ওয়াই প্লাস জেড ইকুয়াল টু, এবার এক্স কমন নিলাম, থাকলো কত, কে ওয়ান প্লাস কে, নিচে হলো কে ইন্টু কে ওয়ান, দেখো এক্স গুণাকার আছে, তাহলে এই পাশে আসলে ভাগাকার হয়ে যাবে, তাহলে ওয়াই প্লাস জেড বাই এক্স ইকুয়াল টু থাকবে কি, কে ওয়ান প্লাস কে ইন্টু কে ওয়ান। ওকে, তাহলে দেখো এগুলো কি, এটা হলো ধ্রুবক, তাই তো, তাহলে ওয়াই প্লাস জেড বাই এক্স ইকুয়াল টু ধ্রুবক আসলো। যদি তাই আসে, তাহলে কোনো কিছুর ভাগফল যদি ধ্রুবক আসে, তাহলে তারা কিন্তু সরল ভেদে থাকে, ভেরিস এক্স, তাহলে অ্যান্সার কি হবে, তাহলে এটার মান হলো এক্স, তাহলে অ্যান্সার শূন্যস্থানে এক্স বসবে। তোমরা বুঝতে পারলে তো। একই চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কত, ঠিক আছে, তাহলে আমরা কি জানি, একই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে এখানে তাহলে আগে বলেছি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের হাফ, তাই তো, অর্ধেক, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, এটা কিন্তু তোমরা খেয়াল রাখবে, দ্বিগুণ লিখে দিও না, তাহলে ভুল হয়ে যাবে, উত্তরে কিন্তু দ্বিগুণ আছে, দ্বিগুণ হবে না, এখানে আগে বৃত্তস্থ কোণ দিয়েছে, তারপর কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ সবসময় বড় হয়, বৃত্তস্থ কোণ ছোট হয়, তাই তো, তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের হাফ হবে, এখানে হাফ হবে, উত্তরটা ভুল আছে, মানে বইয়ের পিছনে যে উত্তর দিয়েছে সেটা ভুল আছে। ওকে, এবার 5 নম্বর, ঠিক আছে, 2-এর 5 নম্বরে কি বলেছে, 2-এর 5 নম্বরে বলেছে দুটি ত্রিভুজ সদৃশ্য হবে যদি ড্যাশ বাহুগুলি সমানুপাতি হয়। মনে করে এই দুটো ত্রিভুজ সদৃশ মানে সিমিলার, ওকে,
এটা মনে করো ত্রিভুজ, তাহলে এ বি সি ডি ই এফ। তাহলে এই দুটো ত্রিভুজ সিমিলার কখন হবে? যখন এ বি বাই ডিই ইকুয়াল টু এসি বাই ডিএফ ইকুয়াল টু বিসি বাই ইএফ হয়। ঠিক আছে, অর্থাৎ এগুলো কি বাহু? অনুরূপ বাহু, একই দিকে, তাহলে অনুরূপ বাহুগুলো সমান হয়। এখানে কি হবে? অনুরূপ অনুরূপ বাহুগুলো কি হয়? সমানুপাতি হয়। অনুরূপ বাহুগুলি সমানুপাতি, মানে অনুরূপ বাহুগুলোকে যদি আমরা বাই করি, অনুপাত করি, তাহলে 1 আসে, তাহলে সমানুপাতি হয়। ঠিক আছে, তাহলে একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম গোলক। গোলকের একটি তল আছে, অর্ধগোলকের কিন্তু দুটি, শুধুমাত্র গোলকেরই একটি তল আছে। এবার হলো 3-এর 1। 3-এর 1 বলেছে একটি অংশীদারি কারবারে কমপক্ষে কতজন লোক দরকার। দেখো, একটি অংশীদারি কারবার অর্থাৎ পার্টনারশিপ বিজনেসে যদি তুমি একা করো তাহলে তো সেটা অংশীদারি হলো না, তাহলে তো সমস্ত কাজ তোমাকে একাকে সামলাতে হবে। কিন্তু যদি দুজন করো তাহলে তোমার দুজন পার্টনারশিপ হয়ে গেল। ঠিক আছে, তো ন্যূনতম 2 জন লাগবে, তারপরে 3 জন, 4 জন, 5 জন, 1000 জন, 50 জন, 10 জন, 20 জন, যা হোক, কিন্তু ন্যূনতম অর্থাৎ কমপক্ষে 2 জন থাকা দরকার। তাহলে এটা হলো মিথ্যা। 3 জন বলেছে, কিন্তু 2জনেও কিন্তু পার্টনারশিপ বিজনেস অর্থাৎ অংশীদারি কারবার করা যায়। তাহলে 3-এর 2 নম্বরে কি? 3-এর 2 নম্বরে দেখো, 3-এর 2 নম্বরে বলেছে নির্দিষ্ট পরিমাণ টাকার নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হবে। ঠিক আছে, তাহলে আমরা কি জানি? দেখো, 2 নম্বর আমরা জানি হলো চক্রবৃদ্ধি, যেটা চক্রে চক্রে বৃদ্ধি পায়। ঠিক আছে, চক্রবৃদ্ধি চক্রাকারে যেগুলো যে বৃদ্ধি পায় তার থেকে কিন্তু সরল সুদ কম হয়। সরল সুদ কিন্তু একবারেই বৃদ্ধি পায়, আর এটা চক্রে চক্রে চক্রাকারে বৃদ্ধি পায়। ঠিক আছে, তার মানে আমরা জানি কি? তাহলে চক্রবৃদ্ধি সুদ বেশি হয়, সরল সুদ কম হয়। ঠিক আছে, তাহলে এখানে কি কে বেশি কে কম দিয়েছে? এখানে দিয়েছে হলো চক্রবৃদ্ধির থেকে চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম। না, এটা ভুল দিয়েছে তো, সরল সুদ চক্রবৃদ্ধির থেকে কম, মিথ্যা। এবার 3-এর কত? 3-এর হলো 3 নম্বর, তাই তো? 3-এর 3 নম্বরে কি বলেছে? 3-এর 3 নম্বরে বলেছে হলো √5 √25 √25 কি করনি? দ্বিঘাত করনি। না, করনি কাকে বলে? করনি তাকে বলে কোনো ধনাত্মক মূলদ সংখ্যার থেকে যেসব মূল বা যেসব মূলের মান সম্পূর্ণরূপে নির্ণয় করা যায় না তাদেরকে করনি বলে। তাহলে এর মূল থেকে সম্পূর্ণরূপে নির্ণয় করা যায়, √5 মানে 5 × 5, তাই তো, ইকুয়াল টু 5। তাহলে সম্পূর্ণরূপে নির্ণয় করা গেল তো, তার মানে এটা দ্বিঘাত করনি নয়, এটা মিথ্যা। ওকে, তোমরা এটা করনি কাকে বলে এটা লিখে দিতে পারো। কোন ধনাত্মক মূলদ সংখ্যার যেসব মূল বা যেসব মূলের মান সম্পূর্ণরূপে নির্ণয় করা যায় না তাদেরকে করণীয় বলে, কিন্তু এর মান সম্পূর্ণরূপে নির্ণয় করা যায়, তাহলে এটা কি? এটা দ্বিঘাত করণী নয়। ওকে, তাহলে এবার 3-এর 4। 3-এর 4 নম্বরে কি বলেছে? x² = 25 সমীকরণের একটি মাত্র বীজ 5। এবার এটা দেখি, তাহলে এবার x² 25 আছে, পরের লাইনে কি? বা x = √25। তাহলে আমরা কি জানি? √ যদি থাকে তাহলে হয় একটা প্লাস একটা মাইনাস, তাই তো? তাহলে x এর মান হবে +5 আর -5। তাহলে এখানে কি বলেছে? একটি বীজ 5। তাহলে এটা কি হবে? এটা হবে, তাহলে এটা হবে মিথ্যা। কেন মিথ্যা? কারণ কি? একটি মাত্র বীজ 5, এখানে বীজ একটা না, দুটো আছে, +5ও আছে, -5ও আছে, তাহলে এটাও কি? মিথ্যা। ওকে, যদি বলতো এর একটি বীজ 5 তাহলে সত্য হতো যে অপরটি -5, কিন্তু বলেছে একটি মাত্র বীজ 5, মানে এর একটি মাত্রই বীজ আছে যেটা হলো +5, তা তো নয়। দুটি বীজ আছে, একটা +5 একটা -5। এবারে আমরা 3-এর কত নম্বর? 5 নম্বর করব। 3-এর 5 নম্বর কি বলেছে? অর্ধবৃত্তাংশ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশের
কোণ সূক্ষ্মকোণ। তাহলে চলো দেখি অর্ধবৃত্তাংশ কোণ থেকে বৃহত্তর বৃত্তাংশ কোণ কি কোণ হয়। ঠিক আছে, তাহলে এবার দেখো এটা এটা একটা ট্রায়াঙ্গেল নিয়েছি। ঠিক আছে, এটা হলো, এটা মনে করো নাম দিলাম এবি, আর এটা হলো সি। তাহলে এবিসি হলো বৃহত্তর বৃত্তাংশ, আর এটি হলো কম বৃত্তাংশ মানে বৃহত্তর বৃত্তাংশ। তাহলে এই কোণটা কি কোণ সেটা প্রুভ করলে কিন্তু আমরা পেয়ে যাব আমাদের এটা সত্য কি মিথ্যা। ঠিক আছে, তাহলে এসিবি হলো বৃত্তাংশ, এসিবি বৃত্তাংশ। ঠিক আছে, অর্ধতর অর্ধবৃত্তের থেকে বৃহত্তর বেশি, তাই তো। তাহলে আমাদের কি করতে হবে, এই কোণটার মান কি হবে সেটা প্রুভ করলেই হবে। তাহলে আমরা কি পেলাম দেখো, এটা দেখি, এ ও বি পেলাম হলো কেন্দ্রস্থ কোণ, তাই তো। আর আরেকটা তাহলে বৃত্তস্থ কোণ কোনটা পেলাম, বৃত্তস্থ কোণ পেলাম এসিবি, এসিবি পেলাম হলো বৃত্তস্থ কোণ। ওকে, এবারে দেখো আমরা তাহলে সূত্র অনুযায়ী কি জানি, আমরা সূত্র অনুযায়ী জানি কেন্দ্রস্থ কোণ এসিবি বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে এ ও বি। তাহলে এ ও বি ইকুয়াল টু কি হবে, এ ও বি ইকুয়াল টু হবে হাফ অফ কেন্দ্রস্থ কোণ এসিবি, তাই তো। এটা হবে এ ও বি হবে ওর হাফ। এবারে দেখো আমরা কি জানি, এ ও বি অর্থাৎ কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হয়েছে সেটি 180 ডিগ্রির থেকে কম হবে, 180 ডিগ্রি থেকে কম হবে। 180 ডিগ্রি রেখা, তার মানে এটাই 180 ডিগ্রি থেকে কম হবে, যেহেতু এখানে এই করেছে, কোণ উৎপন্ন করেছে। ঠিক আছে, পুরোটা যদি হতো একদম এইভাবে যদি হতো তাহলে এই যে এই কোণটা 180 ডিগ্রি, এই কোণটা মনে করো এই সি কোণটা 180 ডিগ্রি, কিন্তু যেহেতু বেঁকে আছে তার মানে 180 ডিগ্রির থেকে কম, তাই তো। যদি তাই হয় তাহলে আমরা এটা এবার তাহলে এবার এসিবি, এসিবি তো হাফ, তাই না। তাহলে এসিবি হবে কি 90 ডিগ্রির থেকে কম, তাই তো। তাহলে যে কোণ 90 ডিগ্রির থেকে কম হয় অর্থাৎ 90 ডিগ্রি যার থেকে বেশি হয়, তাহলে মানে এই 90 ডিগ্রি এর থেকে বেশি, তার মানে এই 90 ডিগ্রি থেকে কম, এসিবি 90 ডিগ্রি থেকে কম। তাহলে 90 ডিগ্রি থেকে যে কোণ কম হয় সেটি হলো সূক্ষ্ম কোণ। তাহলে এসিবি কি সূক্ষ্ম কোণ। আর এখানে কি বলেছে, অর্ধবৃত্তাংশ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ কোণ সূক্ষ্ম কোণ, তাহলে এটা সত্য। ওকে, এবার 3-6 নম্বরে কি আছে, 3-6 নম্বরে আছে একটি লম্ব চোঙাকৃতির ড্রামের ব্যাসার্ধ দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং উচ্চতা 8 সেন্টিমিটার। ড্রামের অর্ধেক জল পূর্ণ থাকলে জলের আয়তন কত হবে। ঠিক আছে, তাহলে লম্ব চোঙাকৃতি ড্রামের আয়তন কি হবে, আয়তন মানে চোঙের আয়তন পাই আর স্কয়ার এইচ ঘন সেমি। এবার যদি অর্ধেক, ড্রামটিতে ড্রামটি অর্ধেক জলপূর্ণ থাকবে, ঠিক আছে। আর তাহলে জলের আয়তন কি হবে, জলের আয়তন হবে অর্ধেক যেহেতু, তাহলে হাফ অফ দ্য পাই আর স্কয়ার এইচ ঘন সেমি। তাহলে কি হলো, হাফ পাই আর স্কয়ার এইচ ঘন সেমি। তাহলে এখানে কি বলেছে, হাফ বলেছে, হ্যাঁ বলেছে, তার মানে এটা সত্য। ওকে, তাহলে এই ছিল 1 2 3 অর্থাৎ 1 2 3 নম্বর 1 সমস্ত প্রশ্নগুলোর ডাউট আমি ক্লিয়ার করে দিলাম। 4 নম্বর দাগের যে প্রশ্ন, 12খানা প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তর আমি নেক্সট ভিডিওতে দেব। তো আজকের মতো টাটা। আর তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও।